প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথার আজকের আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা, আপনাদেরকে প্রতিবারের মতো আজকেও প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের চেতনাই নবীনগরের প্রতিচ্ছবি, এমন একটি মূল মন্ত্রকে আমরা হৃদয়ে ধারণ করে পথ চলতে শুরু করেছিলাম এবং দেখতে দেখতে ইতিমধ্যে আমরা 292টি পর্ব শেষ করেছি। আজকে আমাদের 293তম পর্ব। নবীনগরের কথার এই দীর্ঘ পথ চলায় আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সকলের প্রতি আমরা সশ্রদ্ধ চিত্তে কৃতজ্ঞতা জানিয়ে আজকের নতুন এই পর্বটি শুরু করতে যাচ্ছি। মাত্র দুদিন আগে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম, 292 পর্ব যেটি ছিল, সেটি ছিল যে বাংলাদেশের উপজেলা নির্বাচন নিয়ে, বিশেষ করে আমি যে অঞ্চলে থাকি ব্রাহ্মণবাড়িয়ার এই নবীনগর, সেই নবীনগরে কেমন হলো উপজেলা নির্বাচন সেটি নিয়ে আমরা একটি বিশ্লেষণ ধর্মী ভার্চুয়াল টক শো করেছিলাম। তার রেশ কাটতে না কাটতে আমরা দেখতে পেলাম যে পুরো গোটা দুনিয়ার মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে নির্বাচন অনুষ্ঠিত হলো 7 দফায়। আপনারা জানেন সেই নির্বাচনের ফলাফল কি হয়েছে সেটিও জানেন, এবং মাত্র পরশুদিন ভারতের নতুন একটি 72 সদস্যের একটি মন্ত্রিসভা শপথ নিয়েছেন। সেই নির্বাচনটি কেমন হলো এবং নতুন মন্ত্রিসভা নিয়ে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্কের ধারায় কি ধরনের পরিবর্তন আসতে পারে কিংবা কতটা কোন দিকে ধাবিত হতে পারে, বিশেষ করে যখন ভারতের মতো এরকম একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে কোয়ালিশন সরকারটি এবার গঠন হয়েছে, যেটিকে বলা হচ্ছে ঝুলন্ত একটি পার্লামেন্ট হতে যাচ্ছে, নতুন করে আবারও একটি সংখ্যায় হয়তো থাকতে পারে ভারতের 96 থেকে 98 কোটি যে ভোটার রয়েছে, সেই দেশটিতে এবার এরকম একটি ঝুলন্ত পার্লামেন্ট কি বার্তা দেবে, এই সমস্ত নানা দিক নিয়ে আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি। কেমন হলো ভারতের লোকসভা নির্বাচন 2024, নতুন মন্ত্রিসভায় কেমন হলো, এবং সর্বোপরি ভারত বাংলাদেশ সম্পর্কের কতটা পরিবর্তন আসতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই 293তম ভার্চুয়াল টক শোতে কারা এসছেন আমাদের আমন্ত্রণে, আসুন শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুজন অত্যন্ত গুণী আলোচক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমার ঠিক ডান পাশে রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে যুক্ত হয়েছেন সেখানকার একজন রাজনৈতিক বিশ্লেষক, অত্যন্ত খ্যাতনামা একজন কলামিস্ট, সিনিয়র সাংবাদিক, নবীনগরের কথায় বহুবার যিনি এসছেন, অনেকদিন গ্যাপ পড়ে গেছেন, অনেকদিন পর আবার এসছেন, আমার অত্যন্ত প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন অমিত গোস্বামী। অমিত দা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই 293তম পর্বের এই ভার্চুয়াল টক শোতে। আমার বাঁ পাশে রয়েছেন মূলত টক শো আমি যেটি শুরু করেছি আজকে, যেটি 293, যাদের দু একজনকে দেখে দেখে অনুকরণ করতাম, অনুসরণ করতাম যে আমিও যদি একদিন এরকম টক শো উপস্থাপনা করতে পারতাম, সেরকম একজন নন্দিত মানুষ, নন্দিত আমার প্রিয়ভাজন, পরম আত্মীয়, আমি বলবো আমার পরম আত্মীয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন আরেকজন রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশের আমার ঠিক ব্রাহ্মণবাড়িয়া জেলার পার্শ্ববর্তী নরসিংদী জেলায় যার মূলত পৈতৃক ভূমি, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বহুল প্রচারিত প্রভাবশালী টেলিভিশন সময় টিভির ওখানকার করেসপন্ডেন্ট দস্তগীর জাহাঙ্গীর। দস্তগীর ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আশা করছি আরো দু একজন ভারতের আগরতলা এবং পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হবেন। আপাতত দুজনকে নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। শুরুতে আসতে চাই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। অমিত দা, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, আজকের বিষয়বস্তু হচ্ছে কেমন হলো ভারতের লোকসভা নির্বাচন, নতুন মন্ত্রিসভা, যেটি 72 সদস্যের একটি বিশাল মন্ত্রিসভা, যেখানে 36 জন প্রতিমন্ত্রী রয়েছে আমরা দেখতে পেলাম। তবে সুখের কথা কিনা দুঃখের কথা সেটি আপনি ভালো বলতে পারবেন। ভারতের পশ্চিমবঙ্গ থেকে এবার 4 জন কমিয়ে এনে মাত্র 2 জনকে মন্ত্রিসভায় যোগ দিতে দেখা গেছে, এবং সবচেয়ে কষ্টের কথাই বলবো আপনাদের জন্য কিংবা প্রতিবেশী আমাদের বাংলাদেশের জন্য, যে একজন পূর্ণ মন্ত্রীও সেখানে দেখা যায়নি। এটি কি পশ্চিমবঙ্গের প্রতি ভারতের যে নতুন মন্ত্রিসভা, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এনডিএ, যদিও এটি কি বিজেপি সরকার সরাসরি বলা যাচ্ছে না, যেহেতু আমি বলেছি এটি কোয়ালিশন সরকার এবং একটি ঝুলন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে, ভারতে
সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণ যদি দাদা বলেন, অমিত গোস্বামী। দাদা একটু আনমিউট হতে হবে, আমি আনমিউট করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, প্রথমেই একটা কথা বলে নি, সেটা হচ্ছে ভারতের নির্বাচন এবার যেটা হয়েছে সেটা এক কথায় বলা যায় অত্যন্ত স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যেখানে সরকার আলাদা করে, অর্থাৎ অন্যান্য অনেক জায়গায় দেখেছি সরকার আলাদা করে একটা প্রভাব বিস্তার করে, সেই ধরনের প্রভাব বিস্তার হয়নি বলেই স্বাভাবিক নিয়মে যে শাসক দল বিজেপি তাদের সংখ্যা কমেছে। সেটা খুব বড় ইস্যু নয়। কেন কমেছে? প্রথম কথা, গত 10 বছর শাসন করেছে হচ্ছে বিজেপি, যারা একাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবার 282, তারপর 303 সংখ্যাগরিষ্ঠতা তাদের সংসদে ছিল, কিন্তু তারা এনডিএ অর্থাৎ জোট ধর্ম পালন করেছে। এবার ব্যাপারটা হয়েছে বিজেপি হয়েছে দাঁড়িয়েছে 240, অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে 32 কম, আর জোট এসে দাঁড়িয়েছে 292। বিরোধী শক্তি অবশ্যই বেড়েছে, কংগ্রেস আগে 42 ছিল, তারা 99 হয়েছে। এগুলো ঘটনা। এবার প্রশ্নটা হচ্ছে কেন হলো? প্রথম জায়গা, কতগুলো জায়গা দেখতে হবে। ভারতের ক্ষেত্রে কয়েকটা জিনিস কাজ করেছে। প্রথম জিনিস যেটা কাজ করেছে সেটা হচ্ছে কৃষক আন্দোলন। কৃষক আন্দোলন যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করে থাকি, কৃষক আন্দোলন অর্থাৎ কৃষক এলাকা থেকে বিজেপি হারিয়েছে 38টা আসন, মানে পশ্চিম উত্তরপ্রদেশে 8টা, হরিয়ানায় 5টা, রাজস্থানে 11টা, পাঞ্জাবে 2টো, মহারাষ্ট্রে 12টা। এইটা হারিয়েছে 38টা কৃষক বেল্ট থেকে আসন হারিয়েছে। তার কারণ হচ্ছে কৃষকদের দাবি কিন্তু বিজেপি সরকার মানেনি, এবং কৃষক আন্দোলন তারা পরিষ্কার দমন করতে চেয়েছিল, এক কথায় বলা যায়। আর মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা তারা সঠিক দাম পায়নি, ডেয়ারি মালিক যারা এবং পশুপালক যারা থাকে তাদের সমস্যাটা থেকে গেছে। এই জন্য 38টা আসন কিন্তু পায়নি, যেটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক বিশ্লেষক আজ অব্দি বলেনি। আমি খুব মাইনিউটলি লক্ষ্য করেছি। এটা হচ্ছে একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা সেটা হচ্ছে ভারতে রাম মন্দির নিয়ে যে একটা উন্মাদনা সৃষ্টির, বিশেষ করে মিডিয়া সৃষ্ট, কিন্তু মিডিয়া কখনো বলেনি যে ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ দেশে রাম মন্দির হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, রাম মন্দির ওখানে হবে, এবং ওখানকার যারা যে মুসলিম সংগঠন তারাও তাদের দাবি ছেড়ে দিল যে ঠিক আছে, আমাদের মসজিদ অন্য জায়গায় করতে দিলেই অসুবিধে নেই। এটা একটা অ্যামিকেবল সেটেলমেন্ট হয়ে দাঁড়ালো। কিন্তু মুশকিলটা কোথায় হলো? রাম মন্দির যখন করতে গেল, ইনভলভ হয়ে গেল হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং পলিটিক্যাল দল, এবং এই জায়গাটা কিন্তু খুব ভালো চোখে অন্তত ধর্মনিরপেক্ষ ভারতীয়রা দেখেনি। এটা হচ্ছে একদম খুব স্ট্রেট। কারণ যে ফৈজাবাদ অর্থাৎ অযোধ্যার যে কেন্দ্র ফৈজাবাদেও কিন্তু বিজেপি হেরেছে। এটা একটা বিরাট ব্যাপার, রাম মন্দিরের ব্যাপার। 3 নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে গত বছর মুসলিম ভোটের, টোটাল মুসলিম ভোট ভারতে যত, সেই মুসলিম ভোটের একটা সার্টেন পার্সেন্টেজ, বলা হয় 9%, যেটা এবার টার্গেট করেছিল 18%, বিজেপি নেবে, কারণ বিজেপি নিজেদের হিন্দুত্ববাদী দল বলে। কিন্তু তা সত্ত্বেও মুসলিমদের একটা ভোট কিন্তু তারা গতবার পেয়েছিল। এবার সেটা নেমে গেছে 3%। কেন? তার কারণ হচ্ছে যে জায়গাটায় আপনারা বিভিন্ন ভিডিও, ছোট বড় ভিডিওতেও দেখবেন, যেটা হচ্ছে ভারতে এক দেশ এক আইন চালু করার যে আওয়াজটা দেওয়া হয়েছিল, মানে বিশেষ করে শাসকের পক্ষে, সেটাতে মুসলিমরা ভয় পেয়েছে এই জন্যে যে আজকে সংবিধানটাই পাল্টে যাবে। যদি সংবিধান পাল্টে যায় তাহলে আমাদের পক্ষে বিপদ। আমরা সংখ্যালঘুরা সব দেশে, এমনকি বাংলাদেশ, তারা প্রত্যেকেই কিন্তু সবসময় ভয়ে থাকে। সংখ্যালঘু পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্য পীড়িত জাতি, যে কোনো দেশ। এরা হচ্ছে ঘটনা। এবং শাসকরা এই সংখ্যালঘুদের সমস্যাটা সমাধানের ক্ষেত্রে অত্যন্ত শেকি হয়ে যান যে কোনো ব্যাপার।
তারা কিন্তু পরিষ্কার বলে না যে সংখ্যালঘু কিসের। এই সংখ্যালঘু এই যে জায়গাটা, এটা কোনো দরকার ছিল না। এক দেশ এক আইন হবে হবে। এবার যে ডাক দিয়ে, যে আওয়াজ, যে বাদ্যি বাজিয়েছে, এটা হচ্ছে বিজেপির হারার কারণ। আর তা সত্ত্বেও বিজেপি যে আজকে এনডিএ জোট তৈরি করতে করতে পারলো, তার কারণ হচ্ছে বিরোধী দলরা ঐক্যবদ্ধ হয়নি। অর্থাৎ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো মুখ নেই। রাহুল গান্ধীকে ভারতীয় জনতা এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে ভাবতে পারে না। আর বাকিরা তো সব টুকরো টুকরো দল, তাদের নেতারা তারা কখনো সেভাবে কিছু করতে পারে না। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কেন বিজেপি গতবার 18 পেয়েছিল, এবার 12 পেল? তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আমি জানি না লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে বাংলাদেশের লোকজন কতটা অবহিত। পশ্চিমবঙ্গে যে চাকরি করে না, যে মহিলা চাকরি করে না, যার ইনকাম নেই, অর্থাৎ যে ইনকাম ট্যাক্স রিটার্ন দেয় না, সে অ্যাপ্লাই করলে একটি মাসে, আগে 500 ছিল, এখন 1000 টাকা করে মাসে পাবে। মানে তার একটা ইনকাম থাকছে। এই যে লক্ষ্মীর ভান্ডার, এটা কিন্তু অসম্ভব জনপ্রিয় হয়েছে সেই মহিলাদের কাছে যাদের কোনো ইনকাম নেই, যারা ওই স্বামীর ইনকামের উপরেই বেশিটাই নির্ভরশীল, বা অন্যান্য জনমজুর খাটা ইত্যাদি ইত্যাদি, তাদের কাছে ভয়ঙ্কর রকমের জনপ্রিয়। সেটা একটা ফ্যাক্টর রয়েছে। আর দ্বিতীয় যেটা ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে ভারতে না, পশ্চিমবঙ্গে যে জায়গাটা তৈরি হয়েছে, সেটা হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু ধর্মের ভিত্তিতে পোলারাইজেশন অনেকটা সম্ভব হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মুসলিমরা, তারা কিন্তু এইবারের মতন এক কাট্টা হয়ে যে ভোটটা দিয়েছে তৃণমূলকে, মানে একের পর এক বুথ যেখানে দেখা যাচ্ছে, যেখানে তৃণমূল, যেখানে মুসলিম অধ্যুষিত, সেখানে একদম যে মানে 95% ভোট পড়েছে হচ্ছে তৃণমূলের পক্ষে। এইটা এইটা বিশেষ করে এখানকার সংখ্যালঘু জনগোষ্ঠী করেছে, তার পেছনে একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে বিজেপি বড্ড বেশি তাদের হিন্দুত্ববাদ ফলাতে চেয়েছে। এই জায়গাটা কিন্তু অ্যাকসেপ্ট করেনি। এইটাকে মানতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের দুজন প্রতিমন্ত্রী দিয়েছে পশ্চিমবঙ্গ। সবচেয়ে বড় কথা, পূর্ণমন্ত্রীর যে প্রশ্নটা, পূর্ণমন্ত্রী হতে গেলে কংগ্রেসের তো 6 জন, যখন 6জনও নয় বোধহয়, তারও কম, 6জন যখন নিয়েছিল তখন 2জন পূর্ণমন্ত্রী ছিল। এটা ঘটনা। পূর্ণমন্ত্রী হয় হচ্ছে যোগ্যতার ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে। পশ্চিমবঙ্গে বিজেপির এমন কেউ নেই তাদের সেই যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে। আগে গনি খান চৌধুরী এবং প্রণব মুখার্জি পার্মানেন্ট ছিলেন, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির সেই অভিজ্ঞতা, যেমন সুকান্ত মজুমদার এই প্রথম মন্ত্রী হলেন, যেরকম শান্তনু ঠাকুর দ্বিতীয়বার মন্ত্রী হলেন। শান্তনু ঠাকুর কি? শান্তনু ঠাকুর তো মতুয়া সম্প্রদায়ের নেতা, একটা ছোট জনগোষ্ঠী মতুয়া সম্প্রদায় বাংলাদেশেও আছে। তো এটা মানে সেই ধরনের যোগ্যতা তো থাকতে হবে, নাহলে এটা ভারতে ওই ব্যাপারটা নেই। কিন্তু ভারতে এরকম, যেমন চিরাগ পাসওয়ান মন্ত্রী হয়েছে 3জন মাত্র ওদের, না 5জন মাত্র ওদের এমপি। এমন অনেকে পূর্ণমন্ত্রী হয়েছে, যেমন জিতন মাঝি পূর্ণমন্ত্রী হয়েছে, উনি একাই এমপি। ওনার তো যোগ্যতা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইটেরিয়া। অমিতদা, একটি কথা বলা হচ্ছে, আমি 2 দিন যাবত ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের যে অ্যানালাইসিস আমি এখানে বলা হচ্ছে যে 4জন থেকে 2জন করার পেছনে কিছুটা বলা হচ্ছে যে, যেখানে পশ্চিমবঙ্গে মাত্র 12টি লোকসভার আসন জিতেছে বিজেপি, সেক্ষেত্রে তাদের একটু মনোকষ্ট আছে। মনোকষ্ট থেকেই নাকি মন্ত্রিসভার সদস্য কমিয়ে দেওয়া হয়েছে, এটা কি আপনি মনে করেন? এটা একেবারেই ইস্যু না, এটা বাজে কথা। কারণ যদি যারা মনে করে, তারা মানে গল্পের গরুকে গাছে তুলে দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি কাকে করব? আমি করবো তো যোগ্য লোককে। মানে ভারত হচ্ছে, ভারত কি, ভারত হচ্ছে যে মানে সংবিধানের প্রথম কথাই লেখা আছে, এটা কিন্তু মানে এটা ইউনাইটেড স্টেটস। ইট ইজ আ ইউনিট অফ স্টেটস। বিভিন্ন এতে এখানে কিন্তু এই ধরনের ব্যাপার কখনোই কাজ করে না। আজকে একটা কথা খুব পরিষ্কার বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দল তারা অনেক বেশি মন্ত্রিত্ব নিয়ে মানে সিট দিয়েছে, সেখানেও কিন্তু 2জন প্রতিমন্ত্রী আছে। যেমন মহারাষ্ট্রে কিন্তু আজকে একটা বিক্ষোভ আছে
যে আমাদের পূর্ণমন্ত্রী দিল না। তো পূর্ণমন্ত্রী হওয়ার জন্য 30 জন পূর্ণমন্ত্রী হয়েছে, তারা যোগ্যতার ভিত্তিতে হয়েছে। 42 জন প্রতিমন্ত্রী হয়েছে, তারা যোগ্যতার ভিত্তিতে হয়েছে। ধাপে ধাপে তো হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখো, যে যারা আজকে মন্ত্রী হয়েছে তারা কখনো কোনো অবস্থাতে তাদের অভিজ্ঞতা থেকে কমায়নি। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি আছেন, প্রতিরক্ষা মন্ত্রী যিনি ছিলেন, যেটা থাকে প্রতিরক্ষা মন্ত্রী যিনি ছিলেন তিনি আছেন, তারপরে অর্থমন্ত্রী যিনি ছিলেন তিনি আছেন, রেলমন্ত্রী যিনি ছিলেন তিনি আছেন। অর্থাৎ অর্থাৎ একটা দেশকে ধরে রাখে যেগুলো, সেখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এইবার একটা জায়গায় অতি অবশ্যই বলে রাখা ভালো, যে ভারত বাংলাদেশ সম্পর্ক, এই জায়গাটা কিন্তু খুব মজার। এই জায়গাটা আমার এই জন্য খুব মজার মনে হয় ব্যক্তিগতভাবে। তার কারণ হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগত সম্পর্ক সবচেয়ে ভালো হচ্ছে গান্ধী পরিবার। অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা ঘটনা। সবচেয়ে ভালো সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক গান্ধী পরিবার। কিন্তু এখানে একটা মজা আছে। মজাটা হচ্ছে, ভারত 2014 সালের আগে পর্যন্ত বাংলাদেশের অনেক আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়েছিল। এটা আমি বহুবার লিখেছি, বহুবার দেখেছি। 2014 সালের পরে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো একেবারেই বন্ধ করে দিয়েছে। একটা মাত্র স্টেটমেন্ট, গত 10 বছরে একটা মাত্র স্টেটমেন্ট যেটা করেছিলেন নরেন্দ্র মোদী, সেটা হচ্ছে গত নির্বাচনের প্রেক্ষিতে আমেরিকাকে বলেছিলেন যে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের লোক বুঝবে, তুমি ভাই নাক গুলিও। এর বাইরে কিন্তু ভারত কখনো কোনো অবস্থাতে, এবং খুব ভালো করে লক্ষ্য করা যায় না, বাংলাদেশে যখন একটার পর একটা প্রকল্প হচ্ছে, আগে তো যত প্রকল্প হতো সবগুলো ভারতের টেকনোলজিস্টরাই করতো। এখন যে প্রকল্প হচ্ছে তো সারা পৃথিবীর কাছে ওপেন। বাংলাদেশের ব্যাপারে ভারত এখন এটাই চলবে, এটাই থাকবে, এর মধ্যে কোনো হবে না। ভারত ভালো এই জায়গাটায় আমরা আবার আসবো দাদা, অবশ্যই আপনার কাছে আসবো। আমরা দেখতে চাই আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যিনি যুক্ত হয়েছেন, আমাদের দস্তগীর জাহাঙ্গীর ভাই। অনেকদিন পর জাহাঙ্গীর ভাই আমাদের এই নবীনগরের কথা টক শোতে এসেছেন। আমি প্রথমেই আমার সূচনা বক্তব্যে পরিষ্কার ভাবে বলেছি যে আমি যখন টক শোটি 3 বছর আগে শুরু করি, নবীনগরের কথা, এই ভার্চুয়াল আড্ডা, সেটা কিন্তু আসলে যে দু একজনকে দেখে দেখে আমি আসলে ফলো করতাম, তাদের অন্যতম ছিলেন দস্তগীর ভাই। তিনি তখন এই কোভিড-19 এর সময় মূলত যারা এই ভার্চুয়াল আড্ডা অনুষ্ঠানটি সারা পৃথিবীতে জনপ্রিয় করেছেন, আমার মনে হয় বাংলা ভাষাভাষী তাদের অন্যতম দস্তগীর জাহাঙ্গীর। এই মুহূর্তে তিনি খুবই চমৎকার একটি পজিশনে আছেন, বাংলাদেশের বহুল প্রচারিত বেসরকারি টেলিভিশন, সময় টেলিভিশনের ওখানকার করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছেন। দারুণ দুর্দান্ত দরাজ গলায় কণ্ঠে কথা বলেন। দস্তগীর দা, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। একটু আনমিউট হয়ে নেবেন। আপনার কাছেও একই প্রশ্ন। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে ভারতের নির্বাচনটি কেমন হলো, বিশেষ করে 72 সদস্যের নতুন মন্ত্রিসভা, যেই মন্ত্রিসভায় আমাদের পার্শ্ববর্তী বাংলার যেই পশ্চিমবঙ্গ, সেখানে মাত্র 2 জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে, পূর্ণমন্ত্রী দেওয়া হয়নি। এরকম একটি তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ঝুলন্ত পার্লামেন্ট যেটিকে বলা হচ্ছে এনডিএ সরকার, সেটি কবে আবার হোঁচট খায় সেটি সময় বলে দেবে। আমার প্রশ্ন আপনার কাছে, নির্বাচনটি নিয়ে বিশ্লেষণ করার আগে, এই সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তার কন্যা সহ, আপনি ভারত বাংলাদেশের সম্পর্কের কোনো পরিবর্তন দেখছেন কিনা নতুন সরকার আসবার পর, মোদী সরকার এবং আমাদের শেখ হাসিনা সরকারের মধ্যে? দস্তগীর জাহাঙ্গীর। শুভ সময় সকলকে। ওয়াশিংটন ডিসি থেকে বলছি আমি, দস্তগীর জাহাঙ্গীর। ইতিমধ্যে আপনারা আমার শ্রদ্ধেয় সাংবাদিক গৌরাঙ্গ দার কথা থেকে শুনলেন। হ্যাঁ, পৃথিবীর একমাত্র বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, সবচেয়ে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। আমি একমাত্র বলছিলাম এই কারণে যে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচন শুধু তার পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশগুলোর জন্যই খুব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাই বলবো না, সেটা পৃথিবীর জন্য, আমেরিকার জন্য, রাশিয়ার জন্য, চায়নার জন্য, সাউথ আফ্রিকার জন্য, ব্রিটেনের জন্য, এভরিবডির জন্য। এটা পৃথিবীর সমস্ত রাজনৈতিক ক্ষমতাধর পার্টিগুলো বিভিন্ন দেশ থেকেই ভারতের নির্বাচনের উপর
সজাগ দৃষ্টি রাখেন। আমি এখান থেকে বলতে পারি নির্বাচনের এই লম্বা সময়ে স্টেট ডিপার্টমেন্টে এভরিডে আমরা উপস্থিত ছিলাম ভারত নিয়ে বিভিন্ন প্রশ্ন করার জন্য, এন্ড স্পেশালি মোদী সরকারের গত বছরগুলোতে তাদের কার্যকলাপ, সেই কার্যকলাপের পরিপ্রেক্ষিতে নির্বাচনের উপর আমেরিকার কাছ থেকে আমরা বহু চেষ্টা করেছি, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বের করার জন্য যে তারা আসলে কি চাচ্ছে ভারতে, এবং ভারত সম্বন্ধে আমেরিকার মনোভাবকে যদি নতুন কোনো পরিবর্তন আসে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই নিউজ 24 বিডি কে, যে নবীনগরের এই কথা যখন শুরু হলো অনেকদিন আগে, 3 বছর আগে, আসলে তখন প্রায় প্রতিদিনই প্রতি সপ্তাহেই হয়তো বা আমি উপস্থিত থাকতাম। এখন কার্যের পরিধি বেড়ে যাওয়ায় আমার একেবারেই সময় হয় না এখানে উপস্থিত থাকার জন্য। নবীনগরের কথা নিউজ 24 বিডি, যেটা আমার আশ্রয়স্থল, যেখান থেকে আমার সাংবাদিকতা শেখা, সেইখানে প্রচারিত হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। ভারতের নির্বাচন এবং বাংলাদেশের সাথে সম্পর্ক। ভারতের নির্বাচনে যে ঘটনাটা এবার ঘটলো, অমিত গোস্বামী দাদা চমৎকার বিশ্লেষণ করেছেন, যেটা উনি ইনসাইড থেকে একদম এই ইনফরমেশন গুলো আমরা বাইরে থেকে এত নিগুড় ভাবে বলতে পারবো না, যদিও না পারি। তথাপি আমরা জানি ভারতবর্ষের মানুষেরা, ভারতবর্ষ বলতে কিন্তু আজকের ভারতকে আমি বুঝাচ্ছি না, ভারতবর্ষে পুরা ভারতবর্ষের মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে, সেটা হলো অ্যান্টি এস্টাবলিশমেন্ট। দীর্ঘ সময় ধরে যদি কারো কোনো এক গোষ্ঠী ক্ষমতায় থাকেন এবং সেই ক্ষমতায় থাকে, তারা যদি তাদেরকে এমনকি স্বর্ণ বিলিয়ে দেন, হীরক রাজার দেশের মতন বলবো যে হীরক বিলিয়ে দেন, তারপরেও অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা টেন্ডেন্সি, ভারতের সর্বভারতীয় টেন্ডেন্সি, স্পেশালি বাঙালিদের মধ্যে তো অবশ্যই, যেটা বাংলাদেশে প্রকট হয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাথে বা প্রাক স্বাধীনতা, মানে স্বাধীনতার আন্দোলন শুরু হওয়ার আগ থেকেই বর্তমান ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, আমি আমার মতে একটা বিশ্লেষণ এখানে আমি অনেকদিন ধরে বলছি, সেটা হলো যদিও বাংলাদেশের শাসক গোষ্ঠীর যিনি সর্বপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতের গান্ধী ফ্যামিলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, পার্সোনাল সম্পর্ক, তথাপি ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে যখনই ক্ষমতার পরিবর্তন হয়, তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায়ের জন্য এমন একটি রাজনৈতিক গোষ্ঠীকে সবসময় খুঁজে পেতে চেষ্টা করেন, যাদেরকে একমাত্র রিপ্রেজেন্টেশন করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা সাংবাদিক হিসাবে অনেকেই বলে যে আমরা নিরপেক্ষ থাকতে হবে, আমাদেরকে শুধু সাদা কালো বলতে হবে, আমাদেরকে বলা যাবে না বিশ্লেষণ করা যাবে। দ্যাটস নট কারেক্ট, আমি ওইটাতে বিশ্বাসী না। অতএব আমার ভাষ্যটা হলো যে বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি একটা দীর্ঘ সময় ধরে বর্তমান আওয়ামী লীগ, প্রাক আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে বর্ডার বলবো, ক্রস বর্ডার যে সমস্যাগুলোর সৃষ্টি ছিল, আমি এনক্লেভ থেকে আরম্ভ করে তারপরে সন্ত্রাসবাদ, সমস্ত কিছু এই দীর্ঘ 25 বছর ধরে ভারতের সাথে বাংলাদেশের কোন সরকার সেটা মেটাতেও চেষ্টা করেনি। এমনকি যে শান্তি চুক্তি ছিল ভারতের সাথে 25 বছর, সেটা নিয়েও কাজ করেনি কোন সরকার, বাংলাদেশের কোন সরকার। মোদী সরকার যখন ক্ষমতায় প্রথম আসলেন, আমি একটু পিছনে যাচ্ছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের সম্পর্কের সাথে, নতুন এই নির্বাচিত এই বিজেপি গভর্নমেন্ট, যদিও আমরা বলছি যে এটা জোট, অবশ্যই এটা জোট, কিন্তু এটা নিয়ে পরে কথা হবে যদি সময় হয়। বাংলাদেশের এই সরকার, মোদী যখন ক্ষমতায় আসলেন, ঠিক তখনই বাংলাদেশের সাথে যে ছিটমহল সমস্যা ছিল দীর্ঘ 50 বছরের সময় ধরে, বা আরো বেঁধে পশ্চিম পাকিস্তান আমল থেকে, সেটা কিন্তু একদম সমাধান হয়ে গেল। এবং এই সমাধানের জন্য বাংলাদেশ সরকারের যেরকম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যেরকম সিরিয়াস উদ্যোগ ছিল, আর ভারতের পক্ষ থেকে কাউকে তো এই ইনিশিয়েটিভটা শক্তভাবে নিতে হয়েছে, কারণ বাংলাদেশের সাথে এই বিনিময়, এই ছিটমহল বিনিময় কিন্তু সহজ চুক্তি না, চুক্তি ছিল তো বঙ্গবন্ধুর সময় থেকে, কিন্তু কোন সরকারই তো সাহস করেনি এটাকে একদম ঠিক করে দেওয়ার এবং করে মেনে নেওয়ার, কারণ এখানে অনেকগুলো একরের অনেকগুলো জায়গার ডিফারেন্ট রয়ে গেছে, যেটা করে দিয়েছেন। বাংলাদেশের বিরোধী দলরা, আমি বলছি আওয়ামী বিরোধী দলেরা, যখন বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলেন,
তখন তারা খুবই উচ্ছ্বাসিত হলো যে আওয়ামী লীগের বিপদ হচ্ছে। আমি কিন্তু এটা তুলনা করছি এই জন্যে, কারণ আওয়ামী লীগ পূর্ব সরকারেরা ভারতের বিভিন্ন অঞ্চলে যারা সন্ত্রাস কর্মকাণ্ডে লিপ্ত তাদের জন্য আস্তানা গড়ে তোলেন বাংলাদেশে। একদম বাংলাদেশে বসে তারা বাংলাদেশে অস্ত্র নিয়ে এসে সেই অস্ত্র তারা কাঁধে বহন করে সরকারি পৃষ্ঠপোষকতায় ঢুকে পড়তো ভারতের বিভিন্ন অঞ্চলে। সেটাকে এই মোদী সরকার এবং এই আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সমাধান করেছেন। শুধু সমাধান করেননি, আমি যদি আমার তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখানে অমিত গোস্বামী দা আছেন, রঞ্জন দা আছেন, আপনি আছেন, বলবেন যে না এটা সত্য নয়, যে আমি 12 বৎসরে ক্রস বর্ডার সন্ত্রাসবাদ শুনিনি ভারত বাংলাদেশের মাঝে, যেটা ছিল আগে, যেখানে উগ্র সন্ত্রাসবাদ ছিল, যেখানে বাংলাদেশে অস্ত্র এসে ওই দেশে আসতো। সো এই যে সম্পর্ক, এটা একদিনের নয়, এটা ইতিমধ্যে 15 বছরের সম্পর্ক এই সরকারের সাথে। অতএব যদি বিজেপি সরকার নির্বাচিত হয়ে না আসতেও পারতেন, যদি আসতেন কংগ্রেস, ট্রেডিশনাল কংগ্রেস বা সর্বভারতীয় কংগ্রেস, তাহলেও বর্তমান বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক খুবই ভালো থাকতো। আর বিজেপির সাথে তো ইতিমধ্যে এই সম্পর্কটা পরীক্ষিত, উত্তীর্ণ। বাংলাদেশের একটু আগেই অমিত গোস্বামী দা একদম স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিতে ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে বলেছেন, এবং সেই মিটিং এ আমি উপস্থিত ছিলাম বলা যায়, যেখানে হাজার 5,000 বা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা হোয়াইট হাউস দখল করে রেখেছিলেন, এইভাবে আমি বলবো। সেখানে বলেছিলেন যে সাউথ ইস্ট এশিয়ায় রাজনৈতিক পরিস্থিতি ভারতের জন্য যাতে কোনো ক্রমেই প্রতিকূল না হয় এমন কোনো ব্যবস্থায় আমেরিকা কোনোভাবেই হস্তক্ষেপ যাতে না করে, কোনোভাবেই যাতে সেখানে হস্তক্ষেপ। এটা ছিল খুব স্ট্রং একটা বার্তা, এবং সেটা সময় সংবাদে নিউজও করেছিলাম, একদম হোয়াইট হাউসের ভিতর থেকে তৈরি করে। সো তার পরবর্তীতে এই নির্বাচনের আগে আমরা দেখেছি, আমরা চেষ্টা করেছি, আমার সাথে আমার কলিগ যারা চেষ্টা করেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য, সেখানে স্টেট ডিপার্টমেন্ট অনেক সময় ফ্যাক্ট চেক না করে অনেকগুলো স্টেটমেন্টই উত্তর উনি দিয়েছেন, স্টেটমেন্ট না উত্তর। আমি যদি জিজ্ঞেস করে থাকি যে অমুকটা হলো কিনা, তারা ফ্যাক্ট চেকের তো তখন সময় নেই, তাকে একটা উত্তর দিতে হয়েছে যেটা বাংলাদেশে খুব ফলাও করে প্রচারিত হয়েছে। কিন্তু যখন ভারতের সরকারের পক্ষ থেকে কথাটা আসলো যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের নির্বাচন নিয়ে তারাই তাদের পরবর্তী লিডারকে চয়েস করবে, আমি তখন লক্ষ্য করেছি যে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। যে সরকার এখন গঠন করা হলো, আপনারা যদিও এটাকে ঝুলন্ত বলেন, আমার মনে হচ্ছে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। তার আগে উনি ছিলেন মুখ্যমন্ত্রী মোদী, এবং মোদীর জনপ্রিয়তা দেশে এবং বিদেশে ভারতীয়দের মাঝে খুব খুব বেশি। যে সকল কারণে নির্বাচনে কম সিট পেয়েছেন সেটা অমিত গোস্বামী দা বলেছেন, আমি তা ওনার সাথে সম্পূর্ণ একমত। এই কারণে, কারণ আমি ওই ডিপলি ওই বিষয়গুলো এখান থেকে অ্যানালাইসিস করতে পারি না, এবং আমি বিশ্বাস করি যে এই তথ্যগুলি সব আমার যদি আরো কোনো কিছু বলতে হয় সুযোগ পেলে। অবশ্যই, অনেক ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন পর, প্রায় আমার মনে হয় বছর খানেক হবে আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন না। ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন প্রিয় দর্শক আমাদের বন্ধু দস্তগীর জাহাঙ্গীর, যিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের বহুল জনপ্রিয় টেলিভিশন সময় টিভি সেখানকার করেসপন্ডেন্ট। দুর্দান্ত বিশ্লেষণ করছিলেন ভারতের লোকসভা নির্বাচন এবং নতুন মন্ত্রিসভা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর থেকে, যেটাকে স্মার্ট সিটি বলা হয়ে থাকে, সেখানকার একজন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বহুল জনপ্রিয় প্রভাবশালী দৈনিক সংবাদে কর্মরত রয়েছেন শীতাংশু রঞ্জন। শীতাংশুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনার সঙ্গে আমার প্রথম পরিচয়, সকালবেলা আপনার সঙ্গে আমার কথা হয়, এবং আপনাকে আমি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম যে ভারত বাংলাদেশের সম্পর্ক, ভারতের সদ্য অনুষ্ঠিত এই নির্বাচন এবং এই মন্ত্রিসভা নিয়ে আসলে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কটা কতদূর এগোবে, কিংবা এখানে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা,
এ নিয়ে আপনার সূচনা বক্তব্য শুনতে চাই, পরবর্তীতে আপনার আলোচনার ভিত্তিতে আমরা পরবর্তী প্রশ্নে আসবো। কেমন হলো ভারতের লোকসভা নির্বাচন এবং নতুন মন্ত্রিসভা নিয়ে আপনার পর্যবেক্ষণ? শীতাংশু রঞ্জন দে। আমি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি পরিষ্কার। ঠিক আছে। আমি কি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বলবো, না ভারতের নির্বাচনের ফলাফল এবং মন্ত্রিসভা গঠন নিয়ে বলবো? কোনটা বলবো? দেখুন, আমার মনে একটা হয় জিনিস। আমার মনে হয় ভারতীয় নির্বাচন বিষয়টি দুজন আলোচক যেহেতু করে ফেলেছেন, আপনি এখানে টাচ অবশ্যই করতে পারেন যে আপনার দৃষ্টিতে আপনার পর্যবেক্ষণে আসলে নির্বাচনটি কেমন হয়েছে এবং এই বৃহৎ এই 72 সদস্যের যে মন্ত্রিসভা, সেখানটায় দুজন প্রতিমন্ত্রীও আছেন পশ্চিমবঙ্গের। একটি প্রশ্ন আপনাকে জুড়ে দিতে পারি, সেটি হচ্ছে যে আপনি একটি স্টেটের থেকে যুক্ত হয়েছেন, সেটি আমাদের পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য, যেখানে বাংলা ভাষাভাষী রয়েছেন। আমরা আমাদের অত্যন্ত মুক্তিযুদ্ধের সময় আপনাদের যে অবদান, সেটি আমরা খুব গর্বের সঙ্গে স্মরণ করি। সেরকম একটি স্টেট থেকে আহ, সদ্য বিদেয়ী যে সরকার, মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ছিল, সেখানটায় আমরা দেখেছি ভারতের প্রতিভা যে ভৌমিক, যিনি প্রতিমন্ত্রী ছিলেন আপনাদের ত্রিপুরা স্টেট থেকে, এবার একেবারে শূন্যের কোঠায় আপনাদেরকে আসলে এখন পর্যন্ত মন্ত্রিসভায় নেওয়া হয়নি। এই বিষয়টি যদি আপনি একটু টাচ করেন, কেন? না, আমি প্রথমে বলি যে আমাদের দেশে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী থাকুন আর অন্য কেউ, কংগ্রেস দলই থাকুন, বিজেপি থাকুন আর কংগ্রেসই থাকুন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন আছে তেমনই থাকবে। বৈদেশিক নীতির সঙ্গে আমাদের আহ, এই নির্বাচনের খুব একটা যোগাযোগ ওইভাবে থাকে না, প্রত্যক্ষভাবে থাকে না। আর আমরা প্রতিবেশী বাংলাদেশ আমাদের সবচেয়ে নিকটতম বন্ধু ভারতবর্ষের নয়াদিল্লির, এটা আমরা সবাই জানি। আর সেক্ষেত্রে মোদি তার গত 10 বছরে যে পলিসি মেনটেন করেছে, এবার তার এনডিএ জোট সরকার, এবার আর মোদি সরকার বলে কিছু নেই বা বিজেপি সরকার নয়, এবার হচ্ছে এনডিএ সরকার, মানে শরিকের সরকার। এখানেও বাংলাদেশের সঙ্গে তার রিলেশন আগে যা ছিল তাই থাকবে এবং তাকে ডেভেলপ করার চেষ্টা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আহ শ্রীমতী হাসিনা তো এসছিলেন এবং ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে। যাক, এই প্রসঙ্গে আমি আসছি না। আমি বলছি যে আমাদের ইলেকশন কেমন ছিল। আমাদের ইলেকশন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এখানে যে নির্বাচন হয়েছে, আহ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং মানুষ তার ভোটাধিকার দিতে পেরেছেন। আমরা নির্বাচন কমিশনকে, আমরা মানে আমাদের দেশের বিরোধীরা প্রত্যেকটি পদক্ষেপে আমরা সন্দেহ করেছি, এখনো ছাড়িনি, এখনো সন্দেহ করে যাচ্ছি। এটা আমাদের অধিকার। তার কাজগুলি সব ঠিকঠাক আছে কিনা বারবার তীব্র সমালোচনা করেছি এবং এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে আমরা কোনো খুঁত পাইনি এবং ফলাফল যা এসছে তা অনেকটাই প্রত্যাশার কাছাকাছি, বাস্তবের কাছাকাছি, যেরকম হবে বলে আমরা ধরে নিয়েছিলাম। সো কল্ড এক্সিট পোল বা যেগুলি ছিল সেগুলির বাইরেও আমাদের একটা হিসেব ছিল, যে আমরা জানি যে এরকম হওয়ার কথা এবং তাই হয়েছে। মেইন স্ট্রিম মিডিয়া তার মতো করে বলেছে, কিন্তু তার বাইরের মিডিয়াও বলেছে এবং আমাদের কাছে কিছু গ্রাউন্ড রিপোর্ট ছিল। আমি প্রত্যন্ত ভারতবর্ষ বললে, নয়াদিল্লি বললে, আমরা প্রত্যন্ত এলাকার লোক, পূর্বোত্তর এলাকার লোক, যোগাযোগে আমরা পিছিয়ে থাকা লোক, ভৌগোলিক কারণে এবং রাজনৈতিক কারণে, মানে কূটনৈতিক কারণে, দেশ বিভাজনের কারণে। তো আমাদের যে পত্রিকা, আমরা এখান থেকেও আবার মূল ভূখণ্ডে যাই বিভিন্ন নির্বাচন কভারে করতে। এবার আমি গিয়েছিলাম কর্ণাটক এবং মহারাষ্ট্রে। আমি সেখানকার গ্রাউন্ড রিয়েলিটি যা দেখেছি, আমাদের মেইন স্ট্রিম মিডিয়ায় তার প্রতিফলন ততটা দেখিনি। আমি যেহেতু একটি বাংলা কাগজে এবং রাজ্যের এই অঞ্চলের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ একটি বাংলা পত্রিকার সাংবাদিক হিসেবে, মানে আমি একটা ভার্নাকুলার পত্রিকার সাংবাদিক, সেক্ষেত্রে আমাদের বক্তব্যগুলি থাকে খানিকটা অন্যরকম, যা মেইন স্ট্রিমের সঙ্গে মিল থাকে না। তো আমাদের যা প্রেডিকশন ছিল তাই হয়েছে, আমরা যা প্রেডিকশন করেছিলাম তাই হয়েছে। মানুষের যে ক্রাইগুলি ছিল সেইগুলি প্রতিফলন নির্বাচনে হয়েছে। ফলাফল যা প্রত্যাশিত তাই হয়েছে। এবার হচ্ছে গিয়ে সরকার গঠন হয়েছে। সরকার গঠন হয়েছে 543, মানে আমাদের যে মোট আসন সংখ্যা লোকসভার, তার মধ্যে বিজেপি 240 আসন পেয়েছে, মানে গতবারের 19-এর ইলেকশনের চেয়ে 63খানা আসন কম। আমাদের মানে ম্যাজিক ফিগার হচ্ছে 272। 272 থেকে মানে 32 সিট পেছনে আছে বিজেপি।
সে অর্থে যে এনডিএ জোট সেখানে ওরাও আছে 293, মানে ওরাও আছে 63খানা আসন পেছনে। আর কংগ্রেস উল্টো দিকে ওরা এবার 99 হয়েছে ইলেকশনের ফলাফলে। আর ওরা গেইন করেছে, মানে বেশি পেয়েছে 47টি আসন আগের তুলনায়। আর ইন্ডিয়া জোট পেয়েছে 232 আসন। তো 272 ম্যাজিকের কাছে নেই, ইন্ডিয়া নেই, আছে এনডিএ। তাই এনডিএরই হলো। এখানে তো বিজেপির 240-এর বাইরে বিজেপির যে সঙ্গী দলগুলি আছে, বড় দল আছে টিডিপি, তেলেগু দেশম, এবং এরপরে হচ্ছে জেডিইউ, জনতা দল ইউনাইটেড। এরপরে আছে শিবসেনা শিন্ডে, ওদের আছে 8-9টা আসন। আর বাদ বাকি সবারই, এরপরে আরেকটা চিরাগ পাসওয়ান আছে 5টি আসন। এরপরে অধিকাংশই 2-1 করে। টোটাল দলের সংখ্যা ওখানে এনডিএ তে আছে প্রায় 36-37 খানা। উল্টো দিকে ইন্ডিয়া জোটে আছে 28 খানা দল। তো এই জোট, এই হচ্ছে আমাদের প্যাটার্ন এখন সংসদে। আম, একটা জোট সরকার চলছে, এনডিএ জোট। এনডিএ কিন্তু আগের মোদির 14 সালের সরকারটিকেও এনডিএ বলা হতো, আর 19-এর সরকারটিকেও এনডিএ বলা হতো যদিও, কিন্তু বিজেপি একাই ছিল 272-এর উপর। প্রথম ছিল 282 14 সালে, 19-এ হয়েছিল 303। ফলে শরিকদের খুব একটা জরুরি হয়নি, শরিকরা দরকার পড়েনি। এবার শরিকরা ভীষণভাবে দরকারি। সেই দিক থেকে মোদি তার পরিচালনার ক্ষেত্রে তার পূর্বেকার যে প্যাটার্ন অনেকটাই চেঞ্জ করবেন, আমরা আশাবাদী। তিনি যেভাবে মানে শুধু নিজের এজেন্ডা দিয়েই বলতেন এবং নিজেই নিজের নাম বেশি বেশি বলতেন, মোদিজি হ্যাঁ তো সব মুমকিন হ্যাঁ, এই কথাগুলি এখন হয়তো আমরা শুনবো না। আমরা বরং তাকে অনেক বেশি দেখবো যে আহ শরিকদের চিত্ত বিনোদনেই তিনি অধিকাংশ সময় ব্যস্ত থাকবেন। এটাই হচ্ছে নিয়ম। কারণ হচ্ছে আমাদের দেশে যদি শরিকের ইতিহাস, মানে জোট সরকারের ইতিহাস আমরা দেখি, এটা শুরু হয়েছিল 1977 সালে। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো তখন থেকে পরপর দেখা যায় মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিং, ভিপি সিং, চন্দ্রশেখর, অটল বিহারী বাজপেয়ী, দেবেগৌড়া, আইকে গুজরাল, এনারা একদম মানে এনারা প্রত্যেকেই, একমাত্র মোরারজি দেশাই 2 বছরের বেশি সময়কাল ছিলেন। বাকি সবাই 1 বছর, সোয়া বছর বা 1 বছরেরও কম সময়ে বিদায় নিয়েছেন। তার মধ্যে অটল বিহারী বাজপেয়ী 1996 সালে যে সরকারটা উনি করেছিলেন, হ্যাঁ, ওটা ছিল সবচেয়ে স্বল্পকালীন 16 দিনের সরকার। এর বাইরেও আমাদের দেশে দুটি সফল জোট সরকার আছে। একটি হচ্ছে পিভি নরসিমহা রাও, কংগ্রেসের, তিনি করেছিলেন 1991 সালে। এই সরকার 5 বছর পূর্ণ সময় অতিক্রম করেছে এবং তার কুশলী রাজনীতিতে যে সরকারটি সংখ্যালঘু দিয়ে শুরু হয়েছিল, 5 বছরে শেষ হওয়ার আগে এটা সংখ্যাগরিষ্ঠ সরকার হয়ে যায়। যাই হোক, আরেকটা সফল এবং সৎ আমরা জোট সরকার দেখি অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 1998 সালে, যেটা ভারতবর্ষের প্রথম অকংগ্রেসী একটা সরকার, মানে প্রধানমন্ত্রী যার নেতৃত্বে 5 বছর সময়কাল সম্পূর্ণভাবে কাটিয়ে গেছে। তো পিভি নরসিমহা রাও বা অটল বিহারী বাজপেয়ী, তাদের মতো তাদের যে মেজাজ এবং তাদের যে মেজাজ ছিল বা ইমেজ ছিল, সেটা আমাদের মোদিজির মধ্যে নেই। মোদিজি গুজরাটে মুখ্যমন্ত্রিত্ব করেছেন, ব্রুট মেজরিটি নিয়ে করেছেন একাধিকবার, 2-3বার। থার্ড টাইম তিনি থাকেননি বেশি দিন, প্রধানমন্ত্রী হয়ে গেছেন। মোদিজির আমরা 2টা টার্ম দেখেছি প্রধানমন্ত্রিত্বের, ব্রুট মেজরিটি। তো ব্রুট মেজরিটি থেকে ওনাকে এবার অন্য মেজাজে ফিরতে হচ্ছে। সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আমাদের যে বিজেপি হচ্ছে, বিজেপির একটা এজেন্ডা হচ্ছে হিন্দুত্ব নট মিনস যে মানে হিন্দু ধর্ম আচরণ আমি করি বা আমার মতো অন্য কেউ করে বা অন্য কেউ মুসলিম ধর্মাচরণ করে, কিন্তু হিন্দুত্ব ইজ এ সেপারেট থিং। এটা হচ্ছে ন্যারেটিভ, সংখ্যাগরিষ্ঠের আর রাজনীতি, যেটা আমাদের সংঘ থেকে এসছে আর কি। তো এই যে হিন্দুত্ব রাজনীতিতে আমরা দেখেছি প্রধানমন্ত্রী মোদী তার নির্বাচনী সভাগুলিতে ধর্মের ভিত্তিতে
সংরক্ষণের বিরোধিতা করে এসছেন প্রথম থেকে শেষ অবধি। বলেছেন ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডদের আমরা দেব, এসসি এসটি ওবিসি যারা আছে, এসসি এসটি মানে শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট, ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদেরকে আমরা সংরক্ষণের আওতায় রাখবো, কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না। কংগ্রেসকে বারবার সমালোচনা করা হয়েছে বিরোধী দলগুলিকে যে ওরা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে। এনিওয়ে, এখন উনি যে সরকার গড়েছেন জোট সরকারের মধ্যে যে মেইন দুই শরিকের উপর তিনি বেশি নির্ভর করছেন, চন্দ্রবাবু নাইডু টিডিপি প্রধান আর হচ্ছেন নীতিশ কুমার বিহারের জেডিইউ, দুজনেরই কিন্তু নির্বাচনী এজেন্ডায় আছে যে মুসলিমদের জন্য 4% রিজার্ভেশন দিতে হবে। এর মধ্যে তো টিডিপি চিফ মানে চন্দ্রবাবু নাইডু অলরেডি বলে দিয়েছেন হাজিদের জন্য 1 লক্ষ টাকা করে এককালীন সাহায্য করতে হবে। এই বিষয়গুলি এখন সামনে চলে আসছে ফলে, এবং এই বিষয়গুলি কিভাবে মান্যতা পাবে, এইগুলি কি সংখ্যালঘু তোষণ হিসেবে আসবে না মানে সামাজিক কল্যাণ হিসেবে সামনে আসবে, সেটা আমাদের সময়ই বলবে। তো এগুলি আসছে এবং মোদিজি তার আগের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হবেন, এবং তিনি যদি তার শরিকদের নিয়ে যেটা আমাদের গণতন্ত্রে বলা হয় সবার মতামত নিয়ে সরকার চালানো, এই কাজটা তিনি যদি করেন, তাহলে আমাদের দেশের, আমাদের উপমহাদেশের, ভারতবর্ষের প্রতিটি নাগরিকের কল্যাণ এবং আমাদের যে খ্যাতি আছে বিশ্বের মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, আমরা মোদিজির কাছে তার এই অবতার দেখতে চাই এই সময়। অনেক ধন্যবাদ শীতাংশুদা, অনেক ধন্যবাদ। অসাধারণ একটি আলোচনা আপনি করেছেন, বিশেষ করে বর্তমান যে এনডিএ সরকার, যেটি ভারতীয় জনতা পার্টির যে বিজেপির যে নেতা মোদির নেতৃত্বে, এবং এই শরিকদেরকে নিয়ে আপনি যে একটি চমৎকার তথ্যবহুল আলোচনা করেছেন, সেখান থেকে আমরা যেটি ইঙ্গিত পেলাম যে এবারও কিন্তু একটি আপনি যেটি বলছিলেন তথ্য দিয়ে ইতিহাসের আলোকে, যে একসময় বাজপেয়ীর যে জোট সরকার একটি যেমন 16 দিনের সরকারও ছিল, আবার আপনি বলেছেন যে এরকম একটি জোট সরকার নরসিংহা রাওয়ের নেতৃত্বে কিন্তু গোটা 5 বছর অতিক্রম করেছে। এবার আমরা দেখতে চাই আসলে যে যেটি আপনি নিজেই বলেছেন যে এটি মোদী সরকার নয়, এটি বিজেপি সরকার নয়, এটি এনডিএ সরকার। এই সরকার আসলে এই 5 বছরে কতটা দিন তারা নিতে পারেন। আমি একটু আসতে চাই আবার কলকাতায়, যেখানে আমাদের অমিত গোস্বামী অপেক্ষা করছেন। অমিত দা, একটি বিষয় আজকে আমি দেখলাম যে ভারতীয় নানান জার্নালে যে ধরনের আলোচনা হচ্ছে, সেখানে বলা হচ্ছে আসলে এই জোট সরকার বা কোয়ালিশন সরকার যেটি বলি, এনডিএ সরকার আপনারা বলছেন, এই সরকারের নেতৃত্বে কিন্তু মোদির বিজেপি রয়েছে, এবং গুরুত্বপূর্ণ যে 72টি মন্ত্রী সেখানে রয়েছেন, 72 জন মন্ত্রী, এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কিন্তু এই শরিকদের বেশিরভাগই নেই। বিজেপি কিন্তু নিয়ন্ত্রণ করে রেখেছে। আমি আজকে সন্ধ্যা অব্দি ভারতীয় যে সমস্ত জার্নালের যে অ্যানালাইসিস গুলি দেখলাম, সেখানে বলা হচ্ছে যে মোদির ক্যারিশমাতে এই শরিকরা আপাতত সন্তুষ্ট। আবার সন্ধ্যা নাগাদ দেখলাম যে শরিকরা আবার কিছু কিছু বিষয়ে, বিশেষ করে স্পিকার সহ কিছু গুরুত্বপূর্ণ পদের কিন্তু দাবিদার হচ্ছেন, এবং হয়তোবা পার্লামেন্ট অধিবেশনে সেটি নিয়ে একটি ঝড় উঠতে পারে। যেটি আমাদের শীতাংশুদা বলছিলেন যে এই এনডিএর যে দুটি প্রধান শরিক, আমাদের নীতিশ বাবুর যে জেডিইউ অথবা চন্দ্রবাবু নাইডুর যে তেলেগু দেশম পার্টি, এরাই সম্ভবত, যদিও বলা হচ্ছে যে মোদি তার কেশপা দিয়ে এদেরকে আসলে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে পারছেন, কিন্তু আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন যাবৎ এগুলো বিশ্লেষণ করেন, নানান কলাম আপনি লিখেন। আপনি কি মনে করেন যে এই ইঙ্গিতটি আমাদের দিয়েছেন, শীতাংশুদা দিয়েছেন, যে জোট সরকার আমাদের অভিজ্ঞতায় বলে মাত্র 16 দিনে যেমন একটি সরকারের পতন হয়েছিল, আবার 5 বছরে একটি জোট সরকার টেনে নিতে পেরেছিলেন? সেই আলোকে আমি যে প্রশ্নগুলো আপনাকে ইঙ্গিত দিলাম, আমরা কি 5 বছর এই এনডিএ সরকারকে ক্ষমতায় দেখতে পাবো? কি বলবেন? মাইক, আচ্ছা, প্রথমেই বলে নি, শীতাংশু বাবু একটা ইঙ্গিত দিয়েছেন, সেটা হচ্ছে এই সরকারের, এটা জোট সরকার, আপনি বললেন ঝুলন্ত সরকার। একটা কথা বলি, সেটা হচ্ছে যে রাজনৈতিক চিত্র আমরা দেখছি মানে আসন বিন্যাসে, সেখানে বিজেপি এবং কংগ্রেস ছাড়া
অন্যান্য যে দলগুলো আছে সেগুলো নিতান্তই আঞ্চলিক দল এবং তাদের বিশ্বাসযোগ্যতা সেই লেভেলের নয় যে তারা দল ছাড়বে কি ছাড়বে না, দু একটি দল বাদে। এবার ব্যাপারটা হচ্ছে মন্ত্রিসভা গঠনের মধ্যে থেকেই বিজেপি একটা কথা বুঝিয়ে দিয়েছে যে কাম হোয়াট মে, এ মানে ডমিনেট করবে হচ্ছে বিজেপি দল, এই জায়গাটা পরিষ্কার বলে দিচ্ছি। এক, দ্বিতীয় কথা হচ্ছে কখনো কোনো অবস্থাতে শীতাংশুদা একদম ঠিক বলেছেন, সেটা হচ্ছে টিডিপি এখানে মুসলিমদের পক্ষে বেশ কিছু কথা বলেছেন, কিন্তু সেই জায়গাটা কখনো রাখা সম্ভব হবে না। কেননা টিডিপি চাইছে মুসলিমদের সংরক্ষণ, ওদিকে নীতিশ কুমার চাইছেন যে জাতপাতের ভিত্তিতে একটা সংরক্ষণ। আর নরেন্দ্র মোদী যেটা বলছেন সেটা হচ্ছে অনগ্রসর যারা অর্থনৈতিক অনগ্রসর শ্রেণী তাদের হেল্প করতে পারি, মানে তাদের জন্য আমি কিছু করতে পারি। তিনটে মতামত কিন্তু এখানে আছে। তবে একটা জায়গা পরিষ্কার বলি, এদের আসন সংখ্যা হচ্ছে 28, মানে টিডিপি এবং জনতা দল সেকুলার, এদের দেখলাম 28। এছাড়া বিরোধী অনেকেই আছে, শিবসেনা আছে, তৃণমূল আছে। খুব ভালো করে লক্ষ্য করুন তো, এরা যে এমনকি সমাজবাদী পার্টির 37 জন আছে, এরা এক এক সময় এক একজনের সাথে ঘর করেছে। আপনারা মনে করেন কি বিজেপি চুপ করে বসে থাকবে না? তাদের যারা ম্যানেজাররা আছে, ভোট ম্যানেজাররা, তারা এই খুচরো 7 জন তো আছে নির্দল, এই খুচরো যেগুলো আছে, খুচরো দল, খুচরো অমুক, খুচরো তমুক, এক কথায় বলা যায় একদম খুব পরিষ্কার বলছি, খুব খারাপ লাগবে শুনতে, এদের নিজেদের ফোল্ডে যেভাবেই হোক এরা নিয়ে চলে আসবে। এরা কখনো চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল সেকুলারের হাতে তামাক খাবে না। এরা একটা সময় এরা কোনো কথা বললে বলবে ঠিক আছে, থ্যাংক ইউ, গুড বাই। কেননা আমরা সংসদে আমাদের যখনই বুঝবে যে আমরা আমাদের মেজরিটি দেখাতে পারবো, পরিষ্কার। বিজেপি কিন্তু অত, মানে কি বলবো, কংগ্রেস যেরকম অনেক নরমপন্থী দল, বিজেপি অত নরমপন্থী দল নয়। একটা কথা ভাবুন, মোহন ভাগবতকে আজকে স্টেটমেন্ট দিতে হচ্ছে যে বিরোধীদের শত্রু নয় প্রতিদ্বন্দ্বী ভাবো, ওদের সাথে কথা বলো। আজকে স্টেটমেন্ট মোহন ভাগবতের। বিজেপি এখন এই মুহূর্তে দেখুন, একা যদি 2-3টা পায় এবং এবছর যে ফোরকাস্ট, একটা যাই ফোরকাস্ট যাই থাক না কেন, একটা হাওয়া যে উঠেছিল যে একটা ভয়ঙ্কর কিছু করবে, সেখানে একটা পরোক্ষে একটা দম্ভ তো বিজেপির ছিল, এবং প্রচুর সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে যেটা অটোক্রেটিক সিদ্ধান্ত, তার কারোর সাথে কথা বলে। এগুলো তো ঘটনা, এটা থেকে তো অ্যাটিটিউডটা বোঝা যায়। আর আরেকটা কথা হচ্ছে বিজেপি কখনো কোনো অবস্থাতে হিন্দুত্বের গায়ে টোকা লাগে এরকম কোনো কাজ করবে না, গ্যারেন্টেড। এই ব্যাপারটা আপনি বিজেপি বলে যে ঠিক আছে আমি ছেড়ে দিলাম, তোমরা সরকার তৈরি করো, কে করবে? তার উদাহরণ তো ভারতবর্ষ দেখেছে। কাজেই কখনো কোনো অবস্থাতে এটা ভাবার কোনো কারণ নেই যে বিজেপি আগের মতন সেই ধরনের জোর নিয়ে চলবেন, 100 ভাগ চলবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি বিজেপিকে যতদূর গত 10 বছরে বুঝতে পেরেছি, এর হাতে তামাক খাওয়া পার্টি এরা না। এটা হচ্ছে আমার একদম খুব সোজাসুজি, খুব কি বলবো, মানে চাচা ছোলা বক্তব্য। এরা মাঝখানে এদের মেজরিটি, এদের এই 28টা সিটের বিকল্প তৈরি করে নেন। তো 200 ভাগ, মানে মনে করুন 32টা সিট ম্যাজিক ফিগার লাগে, 28টা করেছে। তারপরে আপনি ফিগার দেখুন, প্রচুর দলের নাম আমিও ভুলে গেছি, মানে ইলেকশনের সময় নির্দল আছে 7 জন, প্রচুর আছে, প্রচুর প্রচুর পার্টি। তাহলে কি অসুবিধা? ভাঙাবে, আরে লোক ভাঙাবে। আপনি কি করে ভাবছেন বিজেপি লোক ভাঙাবে না? ছেড়ে দেবে এত চট করে? আমরা একটু অপেক্ষা করি। আমরা নিশ্চয়ই, মানে মাত্র তো 2 দিন হলো এই এনডিএ সরকার গঠন হলো। আমরা একটু অপেক্ষা করি, দেখতে চাই আসলে কোন দিকে যায় এই সরকার, যেটি আমাদের শীতাংশুদা বেশ কিছু তথ্য দিয়ে আমাদেরকে ইঙ্গিত দিলেন যে আসলে কখন এই ঝুলন্ত পার্লামেন্ট, যেটি অন্তত 32টি সিটে বা আসনে পিছিয়ে আছে,
বিজেপি 32টি আসন নিয়ে তবে না এই এনডিএ সরকার গঠন করতে হয়েছে। আমরা একটু আসতে চাই আবার মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে আছেন আমাদের বন্ধু দস্তগীর জাহাঙ্গীর। দস্তগীর ভাই, একটু ভিন্ন একটি জায়গায় আপনাকে একটু টাচ করতে চাই। সেটি হচ্ছে, আমরা দেখলাম যে ভারতের মোদির যখন শপথ নেন, সেই অনুষ্ঠানটিতে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা এসছেন। আমাদের দেশের যিনি সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার কন্যাকে নিয়ে সেখানে গেছেন এবং পুরো অনুষ্ঠানটি সেখানে ছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে তিনি দেখা করেছেন। একদম এল কে আদভানি সহ আমরা ভারতের যে কংগ্রেসের সোনিয়া গান্ধী সহ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা, সবার সঙ্গে খুবই চমৎকার। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে জিনিসটি আমাদের চোখে পড়েছে কিংবা আমরা বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি সেটি ফেরত দিয়েছেন, সেই আমন্ত্রণটি গ্রহণ পর্যন্ত করেননি। অর্থাৎ বাংলাদেশের চিত্রে যেটি আমরা প্রায় দেখি আর কি, যে যখন আওয়ামী লীগ সরকার ওত নেয়, বিএনপি বা তার সমমনা দলগুলো অনুপস্থিত থাকে, আবার বিএনপি সরকার যখন ওত বা শপথ নেন, সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রধান, শীর্ষ প্রধান বা দলীয় প্রধানরা সেখানে অনুপস্থিত থাকেন। এরকম অনেকটা আমার কাছে মনে হয়েছে। আমি জানি না আসলে ভারতীয় এরকম বিশাল এই গণতান্ত্রিক দেশের পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলবার যোগ্যতা আমার ন্যূনতম নেই। এরপরও আপনার মতো এরকম একজন মানুষের কাছে যখন আপনি অ্যানালাইসিস করেন যে ভারতবর্ষ এরকম দৃশ্যের অবতারণা আমরা কেন এবার দেখলাম, দিল্লিতে কেন আমরা মুখ্যমন্ত্রী মমতা সহ অনেক বিরোধী নেতাদেরকে আসলে এই অনুষ্ঠানটিতে দেখিনি, আপনার কাছে কি মনে হয়? ওরা কি বাংলাদেশকে অনুসরণ করছে? অন্তত এই ক্ষেত্রে। আবারও ধন্যবাদ। আমি আমার আলোচনা আবারও শুরু করার আগে অমিত দা মনে হয় কিছু বলছিলেন, বা সীতেশ দাও কিছু বলছিলেন, দেখি ওনাদের কাছ থেকে, তো যদি আপনি অনুমতি দেন তাহলে ওনারা ওদের হাত তুলেছিলেন, তাহলে আমি শুরু করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অমিত দা তাহলে একটু বলুন, আপনি 1 মিনিটে বলুন। না, আমার একটাই কথা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 29টা সিট আছে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মোদি মিলে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? একটা জিনিস খেয়াল করে দেখুন, গত 10 বছরে প্রথম দিককার 59টা বিল কিন্তু বিজেপি পাস করেছিল রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে। কাজেই রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, কোনো গ্যারান্টি নেই যে কালকে কার সাথে কার কোথায় প্যাক্ট হবে। ধন্যবাদ। শীতাংশু দা, কি যেন বলছিলেন, আপনি কি বলতে চাচ্ছিলেন সম্ভবত? মিউট আছে। হ্যাঁ, আসলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম যে অমিত বাবু কিছু একটা বলতে চাইছেন, কিন্তু আপনি আমাদের দেখছিলেন না তখন। যাই হোক, অমিত বাবু যেটাই বলতে চাইছিলেন সেটা মমতা প্রসঙ্গ ছিল না। মমতা তো পরে এসছে, আপনি বললেন এখন। যাই হোক, আমাকে যখন শুনতে চাইছেন তো আমি আরেকটু বলে দিই, যেভাবে অমিত বাবু আত্মবিশ্বাসী, ভেঙে ফেলবে, চুড়ে ফেলবে, নিয়ে যাবে, তুলে নেবে, ব্যাপারগুলি মনে হয় এভাবে হওয়াটা সম্ভব না। আর যদি সম্ভবও হয়, সেটা ভদ্রতা শিষ্টতার মধ্যে পড়ে না, গণতান্ত্রিক মর্যাদাবোধের মধ্যে পড়ে না। যাই হোক, আমি আরেকটা কথা বলতে চাই, কি করবেন পলিটিশিয়ানরা সে তারা জানেন, আমাদের কথায় তো আর চলবে না। আমার বা অমিত বাবুর কথায় ওরা চলে না, ওরা ওদের অঙ্কে চলে, সব ঠিকই আছে। কিন্তু যখন দেখছি যে এবার রেজাল্ট আউটের পরে, মানে ভোটের ফল প্রকাশের পর, যখন মোদিজি সরকার করবেন বলে সলতে পাকাচ্ছেন, তখন দেখা গেল 99 আসনের কংগ্রেস 101 হয়ে গেল, মানে দুটো নির্দল কংগ্রেসের দিকেই চলে গেল। এই যে উল্টো স্রোত তো রয়ে গেছে। আজকে বলা হচ্ছে যে কংগ্রেস মানে ইন্ডিয়া জোট আজকে বলছে বিকেল অবধি যদি চন্দ্রবাবু নাইডু স্পিকার হিসেবে কাউকে দাঁড় করাতে চান, তাহলে এন্টায়ার ইন্ডিয়া তাকে ভোট করবে। যদিও আমরা জানি এখনই এটা হবে না, রাজনীতি বড় বালাই, পয়সা বড় বালাই। এখন চন্দ্রবাবু নাইডুর অমরাবতী সাজাতে হবে, অনেক ধরনের স্কিম ওদের আছে। নীতিশ কুমারের এই 6 মাস পরে বিধানসভা নির্বাচন জিততে হবে,
সে অনেকগুলি ঝামেলা আছে জানি, কিন্তু এগুলি তো কথার পেছনে কথা, বাজে বাজে কথা। কিন্তু একটা সরকার চলা একটা, কারণ আমরা তো মানে পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্স ব্যাপারটা কি, আমরা যা যা দেখে এসেছি ইতিহাস, সেগুলিকে তো আমরা সামনে ধরে নিয়ে সামনে এগুতে চেষ্টা করব। তো আমরা অটল বিহারী বাজপেয়ীর মতো শিষ্টাচার দেখেছি জোট সরকারে, আমাদের সামনে এটাই তো এক্সাম্পল হওয়া উচিত। মোদিজি হ্যাঁ তো সব মুমকিন হ্যাঁ, এটা তো কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না, এটা গণতন্ত্রের মধ্যে পড়ে না, এটা রাজতন্ত্রের মধ্যে পড়ে। আমরা এটা পছন্দ করি না কিছু কিছু মানুষ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শীতাংশুদা। নিশ্চয়ই যদি সময় থাকে, সময় অবশ্য প্রায় শেষ পর্যায়ে, আমরা 10 মিনিটের মধ্যে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। আসতে চাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর। যেটা আমি বলছিলাম যে আমরা সাধারণত বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতকে আমরা যেমন অনুসরণ করি, গোটা তাবৎ দুনিয়ায় কিন্তু ডেমোক্রেটিক কান্ট্রি যারা আছে তারা এই দেশটির নানা কার্যক্রমকে অনুসরণ করে। সেক্ষেত্রে বাংলাদেশের যে কার্যক্রমটি সারা পৃথিবীতে আলোচিত, যে যখন যে সরকার ক্ষমতায় আসেন আসলে অপোজিশন সেই সরকারের শপথ অনুষ্ঠান বর্জন করেন। আর আমরা এখানে দেখলাম বর্জ্য শব্দটা আমি ব্যবহার করতে চাই না, যে মমতা ব্যানার্জি যদিও একটি অঙ্গরাজ্যের প্রধান এবং একসময় রেলমন্ত্রী ছিলেন, বিজেপি সরকারের সঙ্গে তার একটি ভালো সুসম্পর্ক ছিল, সেই জায়গায় এবার আমরা নির্বাচনের আগে মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের মোদিজির কিরকম নানান ধরনের কার্যক্রম, সেগুলো আমি আপনি আমরা সকলেই জানি। সেই রাগ দুঃখবোধ থেকেই তিনি এবার দিল্লি যাননি। অসংখ্য ধন্যবাদ। আবারও ওয়াশিংটন ডিসি থেকে আমি আসলে লক্ষ্য করছিলাম যে ওনারা দুজনই দৃষ্টি আকর্ষণ করছিলেন, এই জন্য চিন্তা করলাম যে ভারতবর্ষের ভিতরের থেকেই অ্যানালাইসিস গুলো ভালো হবে। আমরা যেটা বাইরে থেকে করতে পারবো বা ওয়াশিংটন ডিসি থেকে করতে পারবো সেটা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান নতুন ভারতীয় সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক, বিশ্ব রাজনৈতিক নেতৃত্বের সাথে সম্পর্ক। আর আপনার যে প্রশ্ন সেটা আমি এভাবে তুলে ধরার চেষ্টা করব যে বাংলাদেশের যে কালচারটা আপনি বললেন সেটার একটা বিষয়টা একটু পিছনে যেতে হবে। বাংলাদেশে রাজনৈতিক ধারা একটা লম্বা লাইনে বিভক্ত। একটা হলো বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পক্ষের, আরেকটা হলো পাক পক্ষের। একটা হলো মুসলিম ধারা, আর একটা হলো বাঙালির ধারা, বাঙালিত্বের ধারা, স্বাধীন বাংলার ধারা। এটা একটা বিরাট বিভাজন বাংলাদেশে, যার এক পক্ষের নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং সমমনা অনেকগুলো দল, যাদেরকে 14 দলীয় জোট বলা হয়। তারা কখনই এই 14 দলীয় জোট কিন্তু ক্ষমতাসীন আজকে 15 বছর ধরে। এটা এই জোট এখানে কিন্তু যদিও ব্রুট মেজরিটি আওয়ামী লীগের, কিন্তু এখানে জোট রয়ে গেছে। অতএব এই সরকার যখন বাংলাদেশে ক্ষমতাসীন হয় তখন যারা বাংলাদেশকেই বিশ্বাস করে না, বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করে রাজনৈতিকভাবে, এটা পৃথিবীতে একমাত্র উদাহরণ যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে অস্বীকার করে যারা ক্ষমতাসীন হয় এবং তাদেরও পতাকা ওড়ে। অতএব সেখানকার পরিস্থিতি আর ভারতবর্ষের পরিস্থিতিকে এক করা যাবে না গৌরাঙ্গদা। কারণ ভারতবর্ষের পরিস্থিতিটা হলো, ভারতবর্ষে আজ পর্যন্ত আমার দেখা এখনো পর্যন্ত কোন দলকে আমি দেখিনি যে ভারতের অস্তিত্বকে অস্বীকার করে, ভারতের স্বাধীনতাকে অস্বীকার করে রাজনীতি করতে পারে, আমার চোখে পড়েনি। অতএব কেন দিদি গেলেন না, এটা দিদিকেই উত্তরটা প্রশ্ন করা হোক গৌরাঙ্গদা। উনার রাজনীতি, এটা তো রাজনীতিক আমার মনে হয় দাবার গুটি, উনি ভালো বুঝবেন। এটার সাথে বাংলাদেশের প্রেক্ষিতটা আমার মনে হচ্ছে তুলনা করাটা সঠিক হবে না। আমি আর একটু বিস্তারিত যেতে চাই। স্থায়ী সরকারের জন্য অন্ততপক্ষে এশিয়ান কান্ট্রিগুলোতে স্থায়ী সরকার, দীর্ঘকালীন সরকার না থাকলে কোনো উন্নয়নের যে প্রতিশ্রুতি তারা দিয়ে আসেন, বা প্রতিটি রাজনৈতিক দলই এই সকল দেশগুলোতে ক্ষমতায় আসে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে, সেটা এই 5 বছরে কভার করা আসলেই সম্ভব হয় না। উদাহরণটা আবার বাংলাদেশে নিয়ে যাই। 1996-এ বাংলাদেশে যখন দীর্ঘ সময় পর আওয়ামী লীগ ক্ষমতায় আসেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যে দীর্ঘকালীন সময়, অন্যান্য 5 বছর পর, 5 বছরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কথা কিন্তু উনি রেখেছিলেন। আমরা দেখেছিলাম যে রাজনৈতিক যে প্রতিশ্রুতিগুলি উনি দিয়েছিলেন সেটা উনি করেছিলেন, কিন্তু তারপরেও জনগণ
সেই নির্বাচনে বলা হচ্ছে কারচুপির মাধ্যমে, কিন্তু একটা যেহেতু অনেক মানুষ একসাথে ওনার পক্ষে ভোট দেয়নি, সেখানে কারচুপি সম্ভব হয়েছিল এবং ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। তখন তিনি হতাশায় জিজ্ঞেস করেছিলেন যে এটা কি সম্ভব। আমার মনে হচ্ছে যে ভারতের বর্তমান সরকার, সেটা দুইজন আলোচক অমিত দা এবং সীতেশ দা যেভাবে সুন্দর করে বিশ্লেষণ করলেন ইনসাইড থেকে, বাইরে থেকে মোদী সরকারের আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে, ইউকের সাথে, ফ্রান্সের সাথে, এমনকি রাশিয়ার সাথে, চায়নার সাথে তাদের এই সরকার ইতিমধ্যে পরীক্ষিত এবং শক্তিশালী একটি অবস্থান করছেন, যেটা অন্যান্য জোট সরকারের সময়, যে জোট সরকারগুলো ভারতে অল্প স্থায়ী ছিল, স্বল্প স্থায়ী ছিল, আর কেউ কেউ, যেটা উদাহরণ হিসেবে আসছে, কেউ 5 বছর কভার করতে পেরেছেন। আমার মনে হচ্ছে যদি, যেহেতু উনি মন্ত্রিসভাটা মধ্যে তেমন কোনো পরিবর্তনই আনেননি, আমি একদম এক লাইনে বলতে পারি যে এই পরিবর্তন কোনো পরিবর্তনই না। এখানে ছোট ছোট দলগুলোকে, আমার মনে হয় অমিত দা বলেছিলেন সেটা, যে এই দলগুলো কখনোই ওই কংগ্রেস এবং তার জোটের সাথে বসবে না, এটাই বোধহয় আমি শুনেছি। আমি কিন্তু এটা উদাহরণ দিয়ে বাংলাদেশের উদাহরণ দিলাম যে 14 দলীয় জোট যেটা শেখ হাসিনা নেতৃত্ব দেয়, এর একটি দলও গিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী এবং জামাতের সাথে বসবে না, তারা ক্ষমতার এই লোকটা নেবে না। আমার মনে হচ্ছে এই অ্যানালিসিসটা আমার কাছে একটু গ্রহণযোগ্য মনে হচ্ছে। আমি তো স্থায়ীভাবে বলতে পারবো না, রাজনীতিতে স্থায়ী কোনো কথা নেই। এই জন্য মনে হচ্ছে এই সরকার একটা 5 বছর টিকে যাওয়ার সম্ভাবনা আমার কাছে একটু বেশি হলেও মনে হচ্ছে, কিন্তু এত নতুন যে এই কয়দিনই এটা বলা যাবে না। তবে যেহেতু মন্ত্রিসভার বড় কোনো পরিবর্তন নেই, এমন দেখতেই পাচ্ছি না কোনো পরিবর্তন, অতএব একই ধারায় চলবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এবং বিশ্ব সবাই একই ধারায় চলবে, এটা আমার ধারণা। আর যদি এই ছোট ছোট দলগুলো যাদেরকে নিয়ে জোট করা হয়েছে তাদের কোনো ধরনের সম্ভাবনা থাকতো, আমার মনে, মানে রাজনীতিতে যেহেতু শেষ কথা নেই, যদি কোনো ধরনের সম্ভাবনা থাকতো যে অন্য দলের সাথে গিয়ে বা কংগ্রেসের সাথে গিয়ে তারা তাদের এজেন্ডার, যেসবগুলো বলা হয়েছে যে কারো এজেন্ডা রয়েছে মুসলিমদেরকে প্রাধান্য দেওয়ার বা সহযোগিতা করার, এসবগুলো সবগুলো এলে রাজনৈতিক কথা। কারণ আমি ভোট পাওয়ার জন্য এসবগুলো, মানে ভোটের রাজনীতি আদর্শের রাজনীতিতে বাংলাদেশে বহু বামপন্থী দল আদর্শের রাজনীতি করে তারা কিন্তু একটা সিটেও যেতে পারেনি। আদর্শ দিয়ে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে সেখানে আপনার ওই দিকে যেতে হবে যে আপনি কোন যে ধর্মীয়, এবং এই ধর্মীয় দিয়েই রাজা বাদশারাও সারা পৃথিবী দখল করে রেখেছিল। এখনো বাংলাদেশ সহ ভারতবর্ষ সহ সব জায়গায় এলো ভোটের রাজনীতিতে এই কথাটা না বললে আপনার ভোট কমে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে এই আলোচনা আমি শেষ করব, সেটা হলো বাংলাদেশের জন্ম হয় ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে। আওয়ামী লীগ যে 6 দফা দিয়েছিলেন এবং যেটা পাকিস্তানের সমস্ত জনগোষ্ঠী তাকে ভালোবেসেছিলেন, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ লোকেরা ভালোবেসেছিলেন, সেটা কিন্তু ধর্ম নিরপেক্ষতা ছিল। জেনারেল এরশাদ এসে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম বলে একটি কথা সংযোজন করলেন। ভোটের রাজনীতিতে কোন দলই কিন্তু আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত ব্রুট মেজরিটি থাকলেও সেটাতে হাত দিচ্ছেন না। এটাই বোধহয় আমার ইঙ্গিত কি হচ্ছে ভারতে, কি হবে বাংলাদেশে এবং সব জায়গায়, এমনকি যুক্তরাষ্ট্রে। ধন্যবাদ। আপনি অনেক ধন্যবাদ দস্তগীর ভাই। এই আলোচনাটা যদি আমরা যেতে চাই তাহলে আলোচনাটি রাতভর করা যাবে, কারণ বাংলাদেশের এইসব রাজনৈতিক যে স্ট্যান্ডবাজি, এটি পৃথিবীর অন্য কোনো দেশে, বিশেষ করে গণতান্ত্রিক দেশে এই যাবৎ কালে আমরা দেখেছি বা শুনেছি বলে মনে হয় না। অথবা আমরা এটি নিয়ে হয়তো আরেকদিন একটি স্পেশাল পর্ব করতে পারি, সেখানে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি যেই জায়গাটায় আমাকে যদি সুযোগ দেন আরেকটা লাইন বলা, মানে কয়েকটা লাইন, সেটা আমি ভুলে গেলাম। সেটা হলো আমরা দেখলাম প্রধানমন্ত্রী মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমার মনে হয়, আমি দেখলাম ভিডিওতে সমস্ত জায়গায় যে
স্থানে ভারতের সরকার বা মোদী সরকার বা মোদী পার্সোনালি যেই মর্যাদা দিয়েছেন, তাতেই বোঝা যাচ্ছে ভবিষ্যতে ভারতের বর্তমান সরকারের সাথে বর্তমান বাংলাদেশ সরকারের যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক, এটা আরো সুপ্রতিষ্ঠিত হবে, আরো দৃঢ় হবে, এবং ইন্দো প্যাসিফিক জোনে, যেটা যুক্তরাষ্ট্রের খুবই ইন্টারেস্ট, ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশ এবং ভারতের সাথে শ্রীলঙ্কাকে যুক্ত করে একসাথে কাজ করার জন্য আমার মনে হচ্ছে সেখানের এই পদক্ষেপ আরো সুদৃঢ় হবে। ধন্যবাদ। খুবই চমৎকার। আমরা এই জায়গাটাতে একটু আসতে চাই পরবর্তী দুজন আলোচকের কাছ থেকে। আমরা 2 মিনিট করে 4 মিনিট শুনে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। যে যেটি দস্তগীর ভাই ইঙ্গিত দিলেন যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মোদী সরকার তথা এনডিএ সরকার তথা জোট সরকার কিংবা ঝুলন্ত পার্লামেন্ট সরকার আশাবাদী আমাদের দস্তগীর ভাই যে টানা 5 বছর আগামী দিনে তারা ক্ষমতায় থাকবে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান যে সম্পর্কটি রয়েছে সেটি দিনে দিনে ডেভেলপ হবে এবং ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আরো এগিয়ে নেবে। আপনি কি তাই মনে করেন শীতাংশুদা? হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে সরকারটি বিজেপির হোক, এনডিএর হোক বা কংগ্রেস লেড ইন্ডিয়ারই হোক, এই পলিসিগুলি চট করে পাল্টায় না। এবং বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ তো ইন্ডিয়ার কি ন্যাচারাল ফ্রেন্ড, এখানে তো বদলানোর কোনো সম্ভাবনাই নেই। এটা যেমন আছে তার ডেভেলপমেন্ট সেভাবেই চলবে, তা এগিয়ে যাবে। এখন ধরুন চট করে আজকে যদি আমি বলি যে আজকে যদি বিজেপি মানে জোট সরকার বা এনডিএ সরকার বা বিজেপি সরকার না এসে ইন্ডিয়া জোট আসতো বা কংগ্রেস আসতো, তাহলে কি রাতারাতি পাকিস্তানের সঙ্গে অবস্থান বদলানো যেত না। অনেকটাই সময় দরকার পড়তো। পররাষ্ট্র কূটনীতি বিষয়গুলি আমাদের এই সাধারণ এই নির্বাচনের সঙ্গে মানে মেলে না আর কি। ওইটা আরেকটা পর্যায়, আরো ঊর্ধ্বতন পর্যায়। সেখানে অনেকগুলি কূটনৈতিক বিষয় থাকে, এই রাজনীতিগুলির ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক বিষয়গুলিও থাকে। তো আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে যা আছে তা আরো ডেভেলপ করবে। এটা অর্থনৈতিক ভাবেও করা দরকার, দুদেশের স্বার্থেই করা দরকার। এখন তো সব ওপেন আপ হচ্ছে চারদিকে, সারা পৃথিবী ওপেন আপ হচ্ছে। তো এদিকে আমাদের কোনো বক্তব্য নেই। হ্যাঁ, ঠিকই আছে, ওটা ঠিকই থাকে। এখন দিদি কেন আসেন না, দিদি কেন আসেন না বা দিদি কেন যান না, সেই মান অভিমানের বিষয়, সেটাও ছোটখাটো বিষয়, ওটা তো শেষ কথা নয়। এটি আমাদের দেশের তো সমস্যায় দেখি আমরা বাংলাদেশে এই বিষয়গুলো আসলে আমাদের অভ্যস্ত হয়ে গেছে আমরা। কিন্তু ভারতবর্ষের মতো একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যেটিকে সারা পৃথিবীর বড় বড় তাবৎ প্রভাবশালী দেশগুলো ফলো করে, সেই রকম একটি দেশে যখন এরকম মান অভিমান চলে, তখন সেটিকে কিন্তু আসলে বড় আকারে হয়তো বা কেউ দেখবার চেষ্টা করে। এবং এগুলো নিয়ে আমি কয়েকটি জার্নালে আজকে পড়ছিলাম আর কি, এই বিষয়গুলোকে একবারে খাটো করে দেখা হয়নি কি, যে কেন মমতা ব্যানার্জির মতো মানুষ, যদি মমতা ব্যানার্জিকে নিয়ে কিন্তু এই নির্বাচনের আগে তার যে চাল চলন, তার যে কথাবার্তা, তার যে একটি বিশেষ শ্রেণীর প্রতি তার যে একটি মমত্ব বোধ যেভাবে তিনি দেখিয়েছেন, এটি নিয়েও নানান কথা রয়েছে, কথা আছে, কথা থাকবে। সেটি হয়তো আরেকদিন আলোচনা করা যাবে। আমরা একটু আলোচনাটা শেষ করতে চাই। অমিত দাকে দিয়ে শুরু করেছিলাম, অমিত দাকে দিয়ে শেষ করব। সেটি হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টি সবাই বলছে ভালোর দিকে যাবে, আর আপনি তো ভারত বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। বাংলাদেশে আসলে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতিথেয়তা গ্রহণ করেন। আপনার ফেসবুক প্রোফাইলে সরাসরি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি আপনার সঙ্গে যুক্ত করা আছে। সে থেকে বলা যায় যে আপনি কতটা বাংলাদেশের প্রতি আপনার যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা আমাদেরকে আপনি কতটা আপন করে নিয়েছেন। সব মিলিয়ে নির্বাচন, মন্ত্রিসভা এবং ভারত বাংলাদেশ সম্পর্ক 2 মিনিটে যদি আপনি আমাদের আজকের আলোচনাটা শেষ করুন, অমিত গোস্বামী। আচ্ছা, 2 মিনিট নয়, আমি 1 মিনিটেই শেষ করছি। আমি শীতাংশুদের সাথে একমত। সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের বৈদেশিক নীতি পাল্টায় না।
সরকার পাল্টালেও বৈদেশিক নীতি চট করে পাল্টায় না, এবং মোস্ট প্রেফার্ড ফ্রেন্ড হচ্ছে ভারতের এই মুহূর্তে বাংলাদেশ। এটা মানতেই হবে। আজকে সারা ভারত যখন পেঁয়াজ সাপ্লাই অন্যান্য দেশে বন্ধ করে দিল ইলেকশনের আগে, এক্সেপ্ট বাংলাদেশ, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেই পাবন্দিটা দেয়নি। এটা কিন্তু ঘটনা, সেটা আমরা জানি। প্রথমে প্রথমে যখন এই ঘোষণাটা হয়েছিল তখন খুব চেঁচামেচি হলো হঠাৎ দুদিন, তারপরে দেখা গেল না বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কাজেই এছাড়া অন্যান্য আরে সবচেয়ে এটা বড় কথা, সেটা হচ্ছে একটা কথা তো ভারত কোনোদিন অস্বীকার করবে না, সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে এমনকি শীতাংশুদার এলাকায় যে সন্ত্রাসবাদী ব্যাপারটা চলেছিল শেখ হাসিনা আসার আগে, সেই জায়গাটা তো এখন একেবারেই কমে গেছে। মণিপুরে যেটা হচ্ছে সেটা টু সাম এক্সটেন্ট মানে বারবার জন্যে মণিপুরে যে ব্যাপারটা হচ্ছে, এবং অন্যান্য ব্যাপার আছে ওখানে, ওই চাষ চাষ নিয়ে, ওই মাদক চাষ নিয়ে, ওগুলো বাদ দিন। কিন্তু বাংলাদেশ তো সবচেয়ে বড় উপকার করেছে যে উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদ পুরো নির্মূল করে দিয়ে। এর চেয়ে বড় কি চান? আর এর চেয়ে এই ক্ষেত্রে তো ভারত অবশ্যই সবসময় কৃতজ্ঞতা। আরেকটা ব্যাপার হচ্ছে শেখ হাসিনা এখন যখন আসেন, প্রধানমন্ত্রী যখন আসেন, তখন সত্যি কথা বলতে কি, আমি নিজে দিল্লিতে থেকে দেখেছি, আমি দিল্লিতে বেশ মানে সব বছরের অন্তত অর্ধেক সময় কাটাই। আমার দেখার একবার সৌভাগ্য হয়েছিল পুরো ভারতীয় মানে পিএমও, মানে পিএম অফিস যেটাকে বলে পিএমও সব পুরো খারাপ। কে এসছেন না শেখ হাসিনা। আপনি বিশ্বাস করুন, ডোনাল্ড ট্রাম্প যখন এসেছিলেন তখনও পিএম অফিস এত অ্যাক্টিভ ছিল না। আমি নিজে এটা আমি এটা প্রত্যক্ষদর্শী বলে কথাটা বলছি। এই শেখ হাসিনা, আবার বলছি, শেখ হাসিনা ইজ সামথিং টু ইন্ডিয়া। এখনো বলে দিচ্ছি, বাংলাদেশ আপনি ভাবুন না, একটা জায়গা অপু, সেটা হচ্ছে একটাই কথা বলবো, কোভিড ইনজেকশন। সেই সময় কোভিড নিয়ে প্রচুর হলো, প্রতিষেধক নিয়ে সবচেয়ে প্রথম কনসাইনমেন্ট কোথায় গিয়ে পৌঁছলো? বাংলাদেশে। ইন্ডিয়াতে তখনও কিন্তু কনসাইনমেন্ট ছাড়া হয়নি বাজারে, বাংলাদেশকে দেওয়া হলো। সেকেন্ড ব্যাচ কিন্তু পেল হচ্ছে ইন্ডিয়ান জনগণ। অস্বীকার করতে পারে কেউ? এইটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক। এইটা হচ্ছে এরম ব্যাপার না যে তুমি কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ব্যাপারটা হচ্ছে তাই, আমরা সবাই একসাথেই খাবো। শুধু একটাই আমার প্রত্যাশা, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিটা যেন থাকে, অন্য কিছু না। ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু একটু হলেও ক্ষুণ্ণ হয়েছিল, যেটা আমি রাম মন্দির প্রসঙ্গ নিয়ে প্রথমেই বলেছি। এটা কিন্তু কিছু লোকের কিন্তু হৃদয়ে আঘাত করেছিল, অস্বীকার করে কোনো লাভ নেই। আজকে সিএএ কিছুটা হলেও আঘাত করেছে। আমাদের এখানে সংখ্যালঘু তো মুসলিম, কাজেই তাদের সংরক্ষণ দিতে হবে না, আমি সংরক্ষণের পক্ষে নই। তাদের প্রপারলি শিক্ষা দিয়ে তাদের তুলে নিয়ে এসো যে জায়গায় তারা আছে। আমি সবসময় ধর্ম নিরপেক্ষতার পক্ষে কথা বলি। ধর্ম নিরপেক্ষতা হচ্ছে ভারতের সবচেয়ে বড় সম্পদ, এটা হচ্ছে পরিষ্কার। এটাই আমরা এই মেসেজ দিয়ে যেন আজকের মানে আমাদের এই নির্বাচনের ব্যাপারটা শেষ হয়, এটুকুই কথা। অনেক ধন্যবাদ অমিত দা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে গোস্বামী, একজন রাজনৈতিক বিশ্লেষক এবং একজন প্রসিদ্ধ। আমাদের সঙ্গে যুক্ত আছেন এখন মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি থেকে আমাদের প্রিয় দস্তগীর জাহাঙ্গীর, যিনি বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন সময় টিভিতে কাজ করছেন এবং কিছুক্ষণ আগেও যুক্ত ছিলেন শুরু থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে প্রাচীন সংবাদপত্র যেটি দৈনিক সংবাদ, সেটির সিনিয়র করেসপন্ডেন্ট এবং একজন রাজনৈতিক বিশ্লেষক শীতাংশু রঞ্জন দে। আপনাদের সবাইকে আবারও সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই। আমাদের বিষয়বস্তুটি ছিল কেমন লোকসভা নির্বাচন হলো এবং মন্ত্রিসভা আগামী 5 বছর কতটা টেনে নিয়ে যেতে পারবে। এই ঝুলন্ত পার্লামেন্টে অনেকে বলছেন, অনেকে জোট সরকার বলছেন, অনেকে এনডিএ সরকার বলছেন, মোদী সরকার কিংবা বিজেপি সরকার বলতে আসলে অনেকটাই অনেকে নারাজ দেখলাম। এর মধ্যেও যে কথাটি সবচেয়ে
গুরুত্ব দিয়ে অমিতদা শেষের দিকে বললেন যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে যে কোনো মূল্যে অক্ষুণ্ণ রেখে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমরা কিন্তু বাংলাদেশের যে 16 কোটি বা 16.5 কোটি মানুষ আমরা কিন্তু পর্যবেক্ষণ করেছি খুব নিবিড়ভাবে আপনাদের নির্বাচনটিকে। এবং সরকার আমাদের এখানেও যেভাবে আসলে নানান ভোটের যে হিসেব নিকেশ সেটি হিসেব নিকেশটি করতে গিয়ে ক্ষমতায় থাকতে গিয়ে যেকোনোভাবে কিছুটা হলেও ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আসলে তারা এগিয়ে যেতে চান। সেটি এই সাবকন্টিনেন্টের সবগুলো দেশে আমরা দেখতে পাই। ভারতের একটি বিষয় আমাকে খুব আশ্চর্যভাবে আমার কাছে খুব মানে এটি আমি মনে ছিল না যে কারণে আলোচনাটা আমি এখানে নিয়ে আসতে পারিনি আমার নির্ধারিত আলোচনার মধ্যে। সেটি হচ্ছে যে যেটি বলা হচ্ছে যে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র করতে গিয়ে বা ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বা সরাসরি যদি আমরা বলি রাম মন্দিরকে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপি যেভাবে ধীরে ধীরে ২টি আসন থেকে আজকে ৩০৩ এর পরে আবার ২৪০টি আসন তারা এখন পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছে যে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে, সেটি কিন্তু খোদ রাম রাজত্ব যেটি অযোধ্যায় সেখানেও কিন্তু তারা একটি বড় ধরনের আসনে কিন্তু সমাজবাদী নেতার কাছে গুহারা হেরেছে। যেখানে দিল্লির মতো জায়গায় ৭টি আসন তারা ধরে রাখতে সক্ষম হয়েছে, কিন্তু অযোধ্যায় যে জায়গাটিতে কেন্দ্র করে এই রাজনীতির খেলায় খেলে তারা মসনদে আজকে বহু বছর ধরে সেই জায়গায় কিন্তু মানুষ তাদেরকে একটি এবার ভালো ধাক্কা দিতে সক্ষম হয়েছে। এবং এই যে রাজনীতিতে ধর্মকে টেনে এনে ক্ষমতায় থাকা কিংবা ক্ষমতা আঁকড়ে ধরে রাখা, সেটি থেকে সম্ভবত মোদী সরকার আগামী ৫ বছর নিশ্চয়ই তিনি অনুধাবন করবেন এবং তার মতো পোড় খাওয়া একজন রাজনৈতিক নেতা নিশ্চয়ই অমিতদার সেই কথাটি, যে কথাটি দিয়ে আজকে শেষ করতে চাই যে এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধর্মনিরপেক্ষ রাজনীতি এবং যেটির মূল কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো মূল্যে আমরা যদি বজায় রাখতে পারি তাহলে এই উপমহাদেশ তথা ভারত বাংলাদেশের সম্পর্কটি আমরা শক্ত গেরোর মধ্যে ধরে রাখতে পারবো। এবং আমরা সে আশা নিয়ে আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত বাংলাদেশ সম্পর্ক নিশ্চয়ই আরো বেশি মজবুত হবে সেই প্রত্যাশায় শেষ করছি। শুভরাত্রি।